নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বারো নিয়ে ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, নিউটাউনের রেস্তোরাঁয় ঝামেলার ঘটনায় তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ বিধাননগরের গোয়েন্দা বিভাগকে। তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 4 জুলাই তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ, মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তিনি এমনটাই নির্দেশ দিয়েছেন এবং যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে সেটাই কিন্তু আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নিউটাউনের রেস্তোরাঁয় ঝামেলার ঘটনায় তদন্তের নির্দেশ দিল আদালত, অর্থাৎ তদন্ত চালিয়ে যেতে হবে। বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত করার নির্দেশ এবং গোয়েন্দা বিভাগে তদন্ত চালিয়ে যাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গত শুক্রবারই আমরা দেখেছিলাম যে নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর মালিকের বচসা বাঁধে এবং যে সিসিটিভি ফুটেজ সামনে আসে সেখানে একেবারে মারমুখী দেখা যায় তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে। বচসা থেকেই রীতিমতো হোটেলের মালিকের যে অভিযোগ, তৃণমূল বিধায়ক তিনি তাকে চর ঘুষি মারেন। যদিও তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ অস্বীকার করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করাতে এ ধরনের মারমুখী ভাবেই তাকে দেখা গিয়েছিল এবং এরপরেই বিতর্ক দানা বাঁধে। এই সিসিটিভি ফুটেজ সামনে আসার পর তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। রাজভবনের ঘটনায় হাইকোর্টের শুভেন্দু অধিকারী, বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। মামলা দায়েরের অনুমতি দেওয়া হচ্ছে আদালতের তরফে। দুপুর 2টোয় শুনানি রয়েছে। গতকাল আমরা দেখলাম যে রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আর সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় 400 জন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে বেশ কিছুক্ষণ তাকে রাজভবনের বাইরে অপেক্ষা করতে হয় এবং আমরা দেখতে পাই যে যখন রাজভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী, 400 জন আক্রান্তদের সঙ্গে নিয়ে তিনি পৌঁছন। তবে সেখানে বাধাপ্রাপ্ত হন। পুলিশ তাকে বাধা দিলে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা চলে। এরপরে কিন্তু তীব্র নিন্দা করেন এই ঘটনা এবং আজ তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী এবং আজ দুপুরে মামলার শুনানি বলে জানা যাচ্ছে। গতকাল কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। শুভেন্দু অধিকারী গতকালের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন পাল্টা শুনুন। রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি 200 জনকে নিয়ে গেছে, ওটা নাটক। তার কারণ এই যে ভরাডুবি, বিজেপির ভরাডুবি এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী 3 গোষ্ঠী 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে, সবাই দেখছেন। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। রাজভবনে গেছে এখন। রাজভবনে কেন? যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, সেই তদন্তটাই এখনো মানুষের চর্চায়, সেখানে গেছে নাটক করতে। একটা প্রশাসন, আইন, 144 ধারা, রাজভবনের সামনে কি করা যায় না করা যায়, তো সেগুলো না জেনে আর রাজ্যপাল 200 জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন। এসব হয় নাকি কখনো? ফলে পুরোটা নাটক, এর মধ্যে কোনো গুরুত্ব নেই। আপনারা শুনলেন কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন। তবে শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরে কিন্তু থেমে থাকেননি, আরো বেশ কিছু অভিযোগ করেছিলেন গতকাল। কি বলেছিলেন শুনুন। গভর্নর
সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। এখানে আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of Mirat Khalid না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে গতকাল রাজভবনের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আজ দুপুরে শুনানি রয়েছে, আর এ নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন ফোন লাইনে শোনাবো। রাজভবনটা তো মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয় নয় যে আমার ইচ্ছে হলো আমি 200 জন লোক নিয়ে ঢুকে যাব। রাজভবন এমন একটা জায়গা যেখানে মহামান্য আদালতের নির্দেশে রাজভবনের মধ্যে কখনো মিছিল করে 200 লোক নিয়ে প্রবেশ করা যায় না। এটা শুভেন্দু অধিকারী জানে না তা নয়, খুব ভালো মতো জানে। আসলে নির্বাচনে হেরে ওপরের কাছে এমন থাপ্পড় খেয়েছে, ইতিমধ্যেই ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে গুজুম বাজুম করে টিকে থাকতে হবে, আর বেছে বেছে মামলাও নিয়ে যাচ্ছে এমন এইগুলাতে যাতে পছন্দ মতো রায় না। আমাদের সেই নিয়েও কোনো বক্তব্য নেই, কিন্তু একটা কথা খুব পরিষ্কার, যে রাজভবনে কদিন আগে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন তারা আন্দোলন করেছিল, তাদেরকেও পুলিশ আটকে দিয়েছিল। তার কারণ তারাও 144 দ্বারা ভেঙে দিতে চেয়েছিল। তো তৃণমূলের ক্ষেত্রে যখন পুলিশ আটকে দিয়েছে, তো বিরোধী দলের ক্ষেত্রে পুলিশ আটকে দিয়েছে, তো পুলিশ নিরপেক্ষ কাজ করেছে, তো অন্যায় কাজ কিছু করেনি। আজকে পরের খবরে, আসন্ন 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। অর্থাৎ রানাঘাট লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী যে পরাজিত হয়েছিলেন, তবে মুকুটমণি অধিকারীর উপরেই ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে উপনির্বাচনে, অর্থাৎ আগামী 10ই জুলাই উপনির্বাচন রয়েছে সেখানে। আর সেখানে প্রার্থী করা হচ্ছে তৃণমূলের তরফে মুকুটমণি অধিকারীকে। মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি লোকসভা ভোটে প্রার্থী ছিলেন, দুজনেই লোকসভা ভোটে হেরে যান। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বাগদার উপনির্বাচনে ঠাকুর বাড়ির ওপরই ভরসা রাখলো তৃণমূল। যদি আমরা দেখি যে লোকসভা নির্বাচনের দিকে, সেখানে কিন্তু কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে এবং রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী তারা হেরে গিয়েছিলেন, জিততে পারেননি। তবে আবারও উপনির্বাচনে তাদের ওপরই ভরসা রেখেছে দল। লোকসভা নির্বাচনে রানাঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল বিজেপি ছেড়ে আসা কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। দলবদল করে তৃণমূলের টিকিটেই লোকসভা ভোটে লড়াই করেছিলেন তিনি, কিন্তু তারা দুজনই লোকসভা নির্বাচনে পরাজিত হন, যদিও দলের তরফে তাদের উপরেই ভরসা রাখা হয়েছে। পাশাপাশি ঠাকুর বাড়ির ওপরই ভরসা রেখেছে তৃণমূল, যেখানে বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একদিকে যেরকম কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী দুজনের উপর ভরসা রেখেছে দল, তারা জিততে পারেননি তারপরেও, এবং যারা নতুন দুজনের নামও কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 4টি আসনের বাই ইলেকশন হচ্ছে, অর্থাৎ উপনির্বাচন হচ্ছে, সেখানে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেখানে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে তারা কিন্তু কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে তারা প্রার্থী করেছেন। তারা লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তারা ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং সেই জায়গাতেই কিন্তু এই দুজনের উপরই পুরনো মুখের উপর ভরসা করেছেন। অন্যদিকে মানিকতলা কেন্দ্রেও কিন্তু
দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছিল সেই প্রার্থীর উপরেই তৃণমূল কংগ্রেস ভরসা করছে। অন্যদিকে মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস বাগদা আসনে প্রার্থী করেছেন। ঠাকুর পরিবারের সদস্য এবং মমতা বালা ঠাকুরের মেয়ে এই মধুপর্ণা ঠাকুর, তার উপরেই ভরসা করছেন। অর্থাৎ ঠাকুর পরিবারের উপর ভরসা তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং সেই মতোই কিন্তু এই প্রার্থীকে তারা প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন। অর্থাৎ যেখানে অন্য রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু 4টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করলো। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এবং যে খবরের দিকে নজর রেখেছি, গত 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি। পরে তারা তৃণমূলে যোগদান এবং তাদেরকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়, যদিও তারা জিততে পারেননি এমনটাও কিন্তু আমরা দেখি। তবে আবারও উপনির্বাচনে তাদের ওপরেই ভরসা রেখেছে দল। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও দলবদল করে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন এবং সে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর বিধায়ক শূন্য বাগদাতেও আগামী 10ই জুলাই ভোট রয়েছে। এবং এ বিষয়ে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তারা কি বলেছেন, ফোনও প্রতিক্রিয়া আমাদের শোনাব আপনাদের। আমি আমাদের দলের সুপ্রিমো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর যে হিসাবে সারা বাংলা জুড়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়েছেন, আর যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উনি উপহার দিয়েছেন, তাতে এবার আমি আশাবাদী উন্নয়নের নিরিখে ভোট হবে। যে হিসাবে লোকসভায় রায়গঞ্জ আমরা জিততে ব্যর্থ হলেও পুরো বাংলা জুড়ে যে হিসাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তাতে এবার রায়গঞ্জও বাসী মানুষ উন্নয়নের আধারে ভোট করবে, কোনো ধর্মের মেরুকরণে ভোট হবে না, উন্নয়নের স্বার্থে ভোট হবে। আর আমি এই যদি নির্বাচিত হই তাহলে আমার রায়গঞ্জের সার্বিক উন্নয়ন করাটাই আমার প্রাথমিকতা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি 100% আশাবাদী যে রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন। যদিও রানাঘাট লোকসভায় আমাদের নিজেদের ভুল ভ্রান্তির জন্য আমরা একটা ব্যবধানে হেরেছি, আমরা এবারের বাই ইলেকশনে সেই জিনিসটা রেকটিফাই করে জয়ের পথে এগিয়ে চলব। যদি আমরা বাগদা কেন্দ্রের দিকে নজর রাখি তাহলে গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনিও দল বদল করে তৃণমূলে আসেন এবং লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু বিজেপি শান্তনু ঠাকুরের কাছে হেরে যান। এরপরেই বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাগদায় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে প্রার্থী হিসেবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগার সাংসদ শান্তনুর জাততো বোন মধুপর্ণাকেই বেছে নিয়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে রায়গঞ্জের দিকে নজর রাখলে সেখানে ফের টিকিট দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন তিনি, এরপর তিনি দল ত্যাগ করেন এবং তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হলেও কৃষ্ণ কল্যাণী তিনি হেরে যান এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে তিনি হারেন, তবে ফের কৃষ্ণ কল্যাণীর ওপরেই আস্থা শাসক শিবিরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, আপনাকে স্বাগত জানাবো। বাগদায় আপনাকে প্রার্থী করা হয়েছে বিধানসভা উপনির্বাচনে, কি বলবেন, আপনার লক্ষ্য কি এবং পরিকল্পনা কি থাকছে? প্রথমত আমি সিএমকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আবার এটা আমাকে চান্স দিয়েছে যে মতুয়াদের জন্য আমাদের কিছু করতে। আমি যখন ভোটে যদি আমি জিতে আসি তাহলে আমি মতুয়াদের জন্য, বাগদার যত লোকাল পাবলিক আছে ওদের জন্য, আমি ওদের ডেভেলপমেন্টের জন্য, ওদের দুঃখের পাশে আমি থাকতে চাই। আরো একটা বিষয় জানতে চাইবো, আমরা যদি দেখি যে এই বাগদা থেকে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল, যদিও সেই প্রার্থী তৃণমূলে যোগদান করেন, সেক্ষেত্রে আপনার এবারে স্ট্র্যাটেজি কি থাকছে? সেখানে একটা মতুয়া অধ্যুষিত অঞ্চল এবং সেই জায়গা থেকে কি স্ট্র্যাটেজি থাকবে আপনার? স্ট্র্যাটেজি এটাই কি, যেমন বিজেপিরা ভুল বুঝিয়েছে, সিএ নিয়ে যেমন ব্রেন ওয়াশ করা হয়েছে লোকসভায়, যেটা হয়ে গেছে লোকসভায়, এখন বিধানসভায় যখন আমরা আছি আমাদের 100% আমরা দেব। যেটা হয় মতুয়ারা আমাদের ভোট দিয়ে, মতুয়ারা বাগদার লোকরা আমাদের ভোট দিয়ে আমাদের জিতাবে, মমতা ব্যানার্জিকে জয়ী করবে।
আর দেখা গিয়েছে সম্প্রতি নির্বাচনগুলিতে যে মতুয়ারা কিছুটা হলো বিজেপির দিকে একটু ঘেঁষে আছে, সেক্ষেত্রে প্রচারে আপনার কি থাকছে স্ট্র্যাটেজি, মানুষের কাছে কিভাবে প্রচার নিয়ে যাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যে সম্প্রতি নির্বাচনগুলো দেখেছি সেখানে কিন্তু মতুয়ারা একটু বিজেপির দিকে ঘেঁষে আছে, সেক্ষেত্রে কি বলবেন যে আপনার প্রচারে কি থাকছে, কিভাবে প্রচার নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? মানুষরা, আমি বললাম যেমন বিজেপিরা ভুল বুঝিয়ে করেছে, আমরা মানুষকে ওটা লোকাল পাবলিকদের কাছে নিয়ে যেতে চাই, কানে অব্দি নিয়ে যেতে চাই কি ওরা ভুল বুঝিয়েছে, এটা সিএ নিয়ে হোক যেটাই হোক না কেন, সেই হিসাবে ওটা লোকসভায় যেটা হয়ে গেছে ওটা তো আমাদের এইটাই এমএলএ ভোট যেটা হচ্ছে সেটা তো কোনো প্রভাব পড়বে না, ওটা আলাদা এটা আলাদা, ওটা লোকসভার ইলেকশন ছিল। এটা বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সঙ্গে। অন্যদিকে লোকসভা নির্বাচনের পর এবার নজর উপনির্বাচনে এবং আসন্ন 4 কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আজ তৃণমূলের তরফে। আর এই নিয়ে বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। ফোন লাইনে কি প্রতিক্রিয়া তার শোনাবো। দেখুন, বিষয় হচ্ছে এরা ওখান থেকে বিধায়ক জিতেছিল, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির টিকিটে। অতএব এবং লোকসভায় দাঁড়িয়ে তারা হার বেড়ার পরেও তাদের টিকিট দেওয়ার পেছনে কি যুক্তি আমি জানি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ওই কেন্দ্রে লোকসভাতেও ওরা হেরেছে, বিধানসভার উপনির্বাচনেও হারবে। এবার বিধানসভার উপনির্বাচনে 4-0 ফলাফল হওয়ার সম্ভাবনা। আমি মনে করি যে বাকি দুটো কেন্দ্র মানিকতলা এবং বাগদা, এই দুটো কেন্দ্র ভারতীয় জনতা পার্টির এবার জয় নিশ্চিত। অতএব বাকি দুইয়ের সাথে এই নতুন দুইও ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে। দেখুন, বিষয় হচ্ছে এরা ওখান থেকে বিধায়ক জিতেছিল, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির টিকিটে। অতএব এবং লোকসভায় দাঁড়িয়ে তারা হার বেড়ার পরেও তাদের টিকিট দেওয়ার পেছনে কি যুক্তি আমি জানি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ওই কেন্দ্রে লোকসভাতেও ওরা হেরেছে, বিধানসভার উপনির্বাচনেও হারবে। এবার বিধানসভার উপনির্বাচনে 4-0 ফলাফল হওয়ার সম্ভাবনা। আমি মনে করি যে বাকি দুটো কেন্দ্র মানিকতলা এবং বাগদা, এই দুটো কেন্দ্র ভারতীয় জনতা পার্টির এবার জয় নিশ্চিত। অতএব বাকি দুইয়ের সাথে এই নতুন দুইও ভারতীয় জনতা পার্টির। আপনারা শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি কটাক্ষ করেছেন যে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তারা লোকসভাতে তাদের হার হয়েছে এবং তারা বিধানসভা উপনির্বাচনে সেখানেও তাদের হার হবে, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। পাশাপাশি বিজেপির ভালো ফলাফল হবে সেই বিষয়টা আরো একবার জানিয়েছেন রাহুল সিনহা। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। ভোট পরবর্তী হিংসায় পাল্টা চাপের কৌশল তৃণমূলের। আজ খেজুরিতে তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দেবেন কুণাল ঘোষ, বীরভা হাসদা। খেজুরিতে প্রতিবাদ সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সেখানে থাকবেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকও। কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে খেজুরি, কাঁথিতে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। ভোটের পর আক্রান্ত দলীয় কর্মীরা, অভিযোগ তৃণমূলের, এবং ভোট পরবর্তী হিংসা পাল্টা এবার মাঠে নামলো তৃণমূল। আজ খেজুরিতে তৃণমূলের প্রতিবাদ সভা, যেখানে তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন, পাশাপাশি থাকবেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। ভোট পরবর্তী হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এবং বিজেপির তরফে যে অভিযোগ, বারবার শাসক দলের দিকে বারবার বিজেপি কর্মী সমর্থক তারা আক্রান্ত হচ্ছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। আবার কোথাও বিজেপির কর্মী সমর্থক তারা ঘর ছাড়াও হচ্ছেন এই ভোট পরবর্তী হিংসার জেরে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, একদিকে যেরকম বিজেপি অভিযোগ করছে যে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন ভোট পরবর্তী হিংসায়, এবার তৃণমূলও কিন্তু পাল্টা অভিযোগ করছে খেজুরিতে, যেখানে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ দুপক্ষ কি বলছে এই মুহূর্তে, কি পরিস্থিতি, এবং আজকে প্রতিবাদ সভাও রয়েছে?
দেখো, ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে বারবার বিরোধীরা যেখানে বলছে যে তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আক্রান্ত হচ্ছে, তাদের কর্মীরা ঘরছাড়া হচ্ছে, কার্যত সে জায়গায় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে কিন্তু উল্টো চিত্র দেখা গেছে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দোকানঘর খুলতে পারছে না, বাজারহাট বন্ধ, এমনকি তৃণমূলের পার্টির দলীয় কার্যালয় বন্ধ হয়ে রয়েছে খেজুরিতে। এই অভিযোগ বারবারই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। এই অভিযোগের তীর কিন্তু সরাসরি বিজেপির দিকে, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা যেখানে বারবার বলছেন যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিমবঙ্গে, সেখানে উল্টো দিকেই কিন্তু বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। গতকাল তৃণমূল কংগ্রেসের যে বন্ধ হয়ে যাওয়া দোকানপাট সেগুলো কিন্তু খোলার জন্য পুলিশ প্রশাসন খেজুরিতে আসে এবং তাদের উপস্থিতিতে সেই সমস্ত দোকানপাট খোলা হয়। এবং ভোট পরবর্তী হিংসার এই যে চিত্র, এই চিত্র কার্যত এমনটাই দাঁড়িয়েছে খেজুরিতে, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন ভীত এবং সন্ত্রস্ত হয়ে রয়েছে, যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আজকে কুণাল ঘোষ, বীরবাহু হাঁসদা সহ অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত হচ্ছেন। খেজুরির যে শ্যামপুর মোড় রয়েছে, সেই শ্যামপুর মোড়ে আজকে একটি 4টার সময় সভাও রয়েছে। সেই সভায় তৃণমূল নেতৃত্বরা সেখান থেকে বার্তা দেবেন, শান্তির বার্তা দেবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এইখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের যিনি কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন উত্তম বারিক, পাশাপাশি জেলা সভাধিপতি হিসাবেও তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাতে। সেই সঙ্গে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের পীযূষ কান্তি পণ্ডা সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের থেকে এই অভিযোগ বারবার করা হলেও কিন্তু বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্ব এখানে বলছে যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, পিসফুলি সবকিছুই চলছে। তৃণমূল কংগ্রেস এটা একটা পাল্টা কৌশল অবলম্বন করছে, যেখানে সারা রাজ্যের চিত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। সেই চিত্রটাকে বা সেই জায়গাটাকে পরিবর্তন করার জন্য একটা ভিন্ন চক্রান্ত করছে, যেটা শাসক দল তৃণমূল কংগ্রেস এই চক্রান্ত কাজ করবে না, এমনটা কিন্তু বিজেপি নেতা খেজুরির পবিত্র দাস জানিয়েছেন। সমীরণ, সেক্ষেত্রে এই যে প্রতিবাদ সভা রয়েছে, প্রতিবাদ সভা কখন শুরু হচ্ছে কি জানতে পারছো, এবং তৃণমূল কর্মী সমর্থকেরা কি বলছেন এই সভাকে ঘিরে? তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে খেজুরিতে। বেশ করে খেজুরি যে 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে শ্যামপুরে এই পথসভা রয়েছে। শ্যামপুরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যিনারা আসবেন, তিনারা এই সভা থেকে বার্তা দেবেন যে কর্মীদের তাদের ভয়ভীত না হওয়ার বার্তা দেবেন এবং এলাকার শান্তি যাতে ফিরে আসে সেজন্য তারা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন, এমনটা কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সমীরণ সাহু। অর্থাৎ খেজুরিতে যেরকম তৃণমূলের প্রতিবাদ সভা রয়েছে এবং ভোট পরবর্তী হিংসার সেখানে তৃণমূল কর্মীরা তারা আক্রান্ত হচ্ছে বিজেপির হাতে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবার যে খবরের দিকে নজর রাখবো, নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি। সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে পড়বা লিখিত মামলা দায়েরের অনুমোদন, মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তমলুকে ভোটের আগের দিন বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে। সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে পরিবার লিখিত মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। তমলুকে ভোটের আগের দিন বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনাতে এবার মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন পরিবার। বিজেপির মহিলা কর্মী, ওই মহিলা কর্মীর পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে এনেছেন মৃতের পরিবার। সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টে মৃতের পরিবার এবং হাইকোর্টে লিখিত মামলা দায়েরের অনুমোদন। ফিরছে আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ভোটের পর আজ নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় 7টি বিধানসভা কেন্দ্রের নেতা ও কর্মীদের ধন্যবাদ জানাবেন তিনি। আগামী সপ্তাহে চিকিৎসার জন্য বাইরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের। এবার ভোটে 7 লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন তৃণমূল সেনাপতি, তাই এবার ধন্যবাদ জ্ঞাপন করতে চান তার কেন্দ্রের প্রত্যেক মানুষকে। এবং আমরা জানি যে
কিছুদিনের বিরতি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে চিকিৎসার জন্য বাইরে যাবেন। তার আগেই এই ধন্যবাদ জানাতে চান তিনি নিজের কেন্দ্রের মানুষকে। লোকসভা ভোটে ভালো ফলের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাবেন এবং আজ ধন্যবাদ জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতে ভালো ভোটে এগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফলতা থেকেও তিনি 1 লক্ষের বেশি লিড পেয়েছিলেন এবং তিনি যখন লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বলেছিলেন যে 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন, কিন্তু লোকসভা নির্বাচনে ভালো ফল, রেকর্ড ফল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 লক্ষেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 3 বারের সাংসদ হিসেবে নির্বাচিত হন। আর এবার ডায়মন্ড হারবারের সাধারণ ভোটারদের ধন্যবাদ জানাতে আজ কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 নিচে প্রশ্ন ফাঁস মামলা, সিবিআই তদন্তের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা। আজ শীর্ষ আদালতে শুনানি রয়েছে। আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি। ভাস্বতী, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে 2024 নিট পরীক্ষার ফলাফল বেরোনোর পর থেকেই যে বিভিন্ন বিতর্ক সামনে আসছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে, কোথাও নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও সামনে এসেছে। এবার এই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা, আজ শীর্ষ আদালতে শুনানি রয়েছে। অবশ্যই আজকে নজর থাকবে আমাদের শীর্ষ আদালতের দিকে যে কি হচ্ছে এই মামলাতে, কারণ গোটা দেশ এবং এই মামলার সামনে আসার পরেই, বিতর্ক সামনে আসার পরেই গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলে, বিক্ষোভ চলে। বা 2024 নিটে প্রশ্ন ফাঁস মামলা, কোথাও প্রশ্ন ফাঁসের ঘটনা, কোথাও বেশি নম্বর দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এরপরে কিন্তু সরব হয়েছেন প্রত্যেকে এবং সব জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ চলেছে। শীর্ষ আদালতে মামলা শুনানি এবং আজকে শীর্ষ আদালতে শুনানি রয়েছে। অবশ্যই শীর্ষ আদালত কি রায় দেয় বা কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের সামনে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাংলার শ্রমিকের। পশ্চিম মেদিনীপুরের তুর্কা এলাকার বাসিন্দা দারিকেশ পট্টনায়কের মৃত্যু হয়েছে। শুক্রবার ডিএনএ টেস্টের মাধ্যমে দেহ শনাক্ত করা হয়। 28 বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন দারিকেশ পট্টনায়ক এবং আমরা জানি কুয়েতে যে বিধ্বংসী আগুন লাগে বহুতলে এবং মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে যায়। বহু মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনা এবং অসংখ্য মানুষ তারা জখম হয়েছেন। সেক্ষেত্রে এই 28 বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন দারিকেশ পট্টনায়ক এবং ডিএনএ শনাক্তের পরে কিন্তু তার পরিচয় সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের তুর্কা এলাকার বাসিন্দা দারিকেশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যকান্ত ত্রিপাঠী। সৌম্যকান্তি, কি জানা যাচ্ছে এবং পরিবার অবশ্যই শোকে ভেঙে পড়েছে, তারা শোকস্তব্ধ। 28 বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন দারিকেশ। হ্যাঁ, জানিয়ে রেখে যে দারিকেশ তিনি কর্মরত ছিলেন 28 বছর ধরে, দীর্ঘ 28 বছর ধরে কুয়েতে একটি তেল কোম্পানিতে কাজ করতেন এবং সেখানে তিনি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। এবং যে ঘটনাটি ঘটে গেছে, যে ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যে 49 জন ভারতীয় মৃত্যু হয়েছে, তার মধ্যে একমাত্র বাঙালি হিসেবেই এই দারিকেশ পট্টনায়কের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার খবর গতকালকে, তার মৃত্যুর সংবাদ গতকালকে তাদের বাড়িতে এসে পৌঁছয়। তাদের পরিবার সূত্রে যেটা জানা গেছে যে দীর্ঘ 28 বছর ধরে ওই এলাকাতে ওই কাজ করতে গিয়েছিলেন তিনি এবং সেখানেই তিনি থাকতেন। পুজোর সময় বিভিন্ন ছুটি ছাটাতে তিনি আসতেন এবং বেশিরভাগ সময়টাতেই কুয়েতেই কাটাতেন। এবং তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের তুর্কা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খণ্ডরুই গ্রামে। যদিও বা তার পরিবার খণ্ডরুই গ্রাম থেকে এই মুহূর্তে মেদিনীপুরের শরৎপল্লীতে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকেন। এই ঘটনার খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারপরেই এই মৃত্যু সংবাদ কনফার্মেশন পান যে তিনি মারা গিয়েছেন এবং ডিএনএ টেস্টের মাধ্যমে তার যে পরিচয় সেটা শনাক্ত করা গিয়েছে। এবং সেখান থেকে কুয়েত থেকে সেই খবর আসার পরেই কিন্তু এখানে শোকের ছায়া নেমে এসেছে এই গোটা খণ্ডরুই এলাকাতে। এবং যেটা জানিয়ে রাখি, এই দারিকেশ যিনি এই দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন এবং সেখানে একটি তেল কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনা, যে আবাসনে অগ্নিকাণ্ড ঘটনা হয়েছিল এবং সেই আবাসনেই তিনি থাকতেন এবং সেখানেই
সেখানেই তিনি পুরোপুরি পুড়ে দগ্ধ হয়েই সেখানেই মারা গেছেন। এবং তার প্রথমে তার শরীরের পরিচয় মানে যে এতটাই পুড়ে গিয়েছিলেন যে তাকে চেনা যায়নি, পরে ডিএনএ টেস্টের মাধ্যমেই তার দেহ শনাক্ত করা হয়েছে এবং সেই খবর তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌম্যকান্তি। কথা বললাম প্রতিনিধি সৌম্যকান্ত ত্রিপাঠীর সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো, প্রাকৃতিক দুর্যোগের কবলে বিধ্বস্ত সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা নদী এবং তিস্তা নদী পারের যে বাসিন্দারা তারা কিন্তু আশঙ্কার প্রহর গুনছেন। গতবারের মতোই পরিস্থিতি তৈরি হবে না তো সিকিমে? মালবাজার টোটগাঁও এলাকাতে ঢুকেছে তিস্তার জল। তিস্তা ছাড়াও ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। লাগাতার বৃষ্টি সেখানে চলছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, তার জন্য আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, কি পরিস্থিতি আজকের জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, আজকে কি পরিস্থিতি? কারণ যতই দিন বাড়ছে পরিস্থিতি সেখানে কিন্তু কোনো উন্নতি হয়নি, অথচ যে নদীগুলি রয়েছে সেই নদীর জলস্তর বাড়ছে, আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। তীরবর্তী এলাকার গ্রামগুলিতে ঠোকা শুরু করে তবে কি পরিস্থিতি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি গতকাল বিকেলের পর থেকেই কিন্তু এই মাল মহকুমার যে ক্রান্তি ব্লক রয়েছে সেই ক্রান্তি ব্লকে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া থেকে শুরু করে দেওগাঁও বিভিন্ন এলাকায় তিস্তা নদীর জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাদেরকে ওই এলাকার যারা বাসিন্দা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কেননা এই উত্তর কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি চলছে বিভিন্ন এলাকায়, এখনো পর্যন্ত বিভিন্ন এলাকা বৃষ্টি চলছে, পাশাপাশি পাহাড়েও বৃষ্টি হচ্ছে। আমরা সকালবেলা যেটা জানতে পেরেছিলাম যে তিস্তা নদীর জলস্তর কিছুটা নেমেছে, তবে এখন যেটা দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে সিকিমে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেই তিস্তা নদীর জলের চাপ এসে পড়ছে গাজলডোবা ব্যারেজে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে 1555.6 কিউমেক জল ইতিমধ্যে ছাড়া হয়েছে। কাজেই ফের যদি পাহাড়ে একই রকমের বৃষ্টি চলতে থাকে বা বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তখন কিন্তু একই রকম ভাবে সেই চাপ এসে পড়বে গাজলডোবা ব্যারেজে। তখন যদি গেট খুলে দেওয়া হয়, জল ছেড়ে দেওয়া হয়, তখন দোমোহনী থেকে শুরু করে যে নিচের অংশটি রয়েছে জলপাইগুড়ির দিকে সেখানে কিন্তু একটা প্লাবনের আশঙ্কা থেকে যাচ্ছে। এই কারণেই বিভিন্ন এলাকার থেকে যারা বাসিন্দারা রয়েছে নদী তীরবর্তী এলাকার গতকাল থেকে প্রশাসনের তরফ থেকে তাদের থেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে কিন্তু একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে মাল মহকুমার আরো একটি এলাকা যেহেতু তিস্তা নদীর পাশে অবস্থিত টোটগাঁও, সেই টোটগাঁও কিন্তু গতকাল সকাল থেকে জল ঢুকে গিয়েছে। কাজেই পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, ক্রমশ ভয়ানক হচ্ছে সেটা কিন্তু বলা যেতেই পারে, কেননা গত বছর আমরা 4 অক্টোবর দেখেছিলাম সিকিমের যে লোনাক হ্রদ ভেঙে কিন্তু তিস্তা নদীতে অতিরিক্ত জল এসে যায় এবং যার ফলে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল। একই রকম পরিস্থিতির সৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কেননা সিকিমে একই রকমের বৃষ্টি হচ্ছে। তিস্তা বাজার থেকে শুরু করে তিস্তা বাজারের যে অংশ রয়েছে কালিম্পং জেলার সেখানে কিন্তু একটি অংশ সম্পূর্ণ জলের তলে চলে গেছে। পাশাপাশি একটি রাস্তা রয়েছে যে দার্জিলিং যাওয়ার রাস্তা, যেটা পেশক হয়ে সেই রাস্তারও জলের নিচে গেছে। কাজে জলস্তর যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসন যে রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে শুরু করে কালিম্পং জেলা প্রশাসন তারা কিন্তু বরাবরই এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত, কেননা এটা প্রতি বছর দেখা যায় এরকম পরিস্থিতিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই কারণে যে সমস্ত কাজ করণীয় সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন যারা বিপর্যয় মোকাবিলার দল রয়েছে তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে নামানো হয়েছে যে সমস্ত এলাকায় জল ঢুকে গিয়েছে সেই এলাকা বাসিন্দাদের উদ্ধার করার জন্য। তবে সব থেকে যেটা বড় ক্ষয়ক্ষতি হয় চাষের জমি, বিভিন্ন এলাকায় চাষের জমি দেখা যাচ্ছে জলের নিচে চলে গেছে। তবে এখনো কিন্তু আকাশ কালো হয়ে রয়েছে এবং বিভিন্ন এলাকায় একই রকম ভাবে বৃষ্টিপাত চলছে। কাজে বৃষ্টি যদি একই রকম ভাবে চলতে থাকে, নদীর জলস্তর যদি বাড়তে শুরু করে তবে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে গেলেও যেতে পারে, এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে এবং সব রকম ভাবে মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ কৌস্তব। কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে এবং যে খবর সামনে আসছে অর্থাৎ সিকিমে যেভাবে লাগাতার বৃষ্টি চলছে, পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, যার জেরে এই নদীগুলির জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। আতঙ্কে রয়েছেন সেখানকার সাধারণ মানুষ এবং পরিস্থিতি যাতে কোনো রকমের আরও লাগাম ছাড়া না হয়ে যায় তার জন্য কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, তিস্তা নদীর জলস্তর যেভাবে বেড়েছে, বিভিন্ন জায়গাতে জল ঢোকা শুরু হয়েছে, প্রশাসনের তরফেও একাধিক সতর্কতা নেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর সিকিমে পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে এবং বহু পর্যটক তারাও কিন্তু আটকে পড়েছেন এবং এই উত্তর সিকিমের যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের কিন্তু ছাপ পড়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। সেখানে একাধিক নদীর জলস্তর বেড়েছে এবং তিস্তা পাড়ের যারা বাসিন্দারা তারা
তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়েছেন যে আগের বছর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিমে এবং তারা যথেষ্টই কিন্তু প্রভাবিত হয়েছিলেন, আবারও কি সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তারা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন রয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যথেষ্ট মাত্রায় আগুন আতঙ্ক ছড়িয়েছে। তার কারণ অ্যাক্রোপলিসের মতন একটি গুরুত্বপূর্ণ মল, যেটির ওপরের দিকে অফিস পারপাসে ইউজ হয় এবং নিচের অংশটি সম্পূর্ণভাবে যে সমস্ত একাধিক স্টোর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেই অংশে আগুন লেগেছে সেটি প্রধানত ফুড কোর্ট এরিয়া এবং সেখানে ক্রস ওয়ার্ল্ড নামক একটি রেস্তোরাঁ রয়েছে। সেখান থেকে আগুনের যে হালকা তা বেরোতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন সেখানে কর্মরত এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই অ্যাক্রোপলিস মলের ভেতরের যে ফায়ার ফাইটিং সিস্টেম তার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে কোন রকম গাফিলতি ছিল কিনা বা ফুড কোর্ট অংশে কোনোভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে ছিল কিনা সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অ্যাক্রোপলিসের মতন একটি গুরুত্বপূর্ণ মল যেখানে একাধিক জায়গায় একাধিক অফিস রয়েছে, একাধিক স্টোরেজ রয়েছে, সেই অংশে এই ধরনের আগুন কিভাবে হলো? কারণ সাধারণত প্রত্যেকটি রেস্তোরাঁ এলাকায় যে প্রত্যেকটা ফুড কোর্টে যেখানে স্মোকিং ডিটেক্টর থাকে, যেখানে কোনো রকম ভাবে কোনো ধোঁয়া বা কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থার যে সমস্ত পদ্ধতি থাকে সেগুলো যথেষ্ট। একেবারে শাশ্বতী, এই জায়গাটা জানতে চাইবো যে অ্যাক্রোপলিস মলের মতো গুরুত্বপূর্ণ মল এবং সেই লোকেশন যেখানে একাধিক অফিস রয়েছে, সেক্ষেত্রে অ্যাক্রোপলিস মলে যারা ছিলেন তাদেরকে কি সেখান থেকে বের করে নেওয়া হয়েছে? একেবারেই যারা ভেতরে ছিলেন, অনেক সকাল থেকে যেহেতু প্রত্যেকটি দোকান খুলে যায় বা প্রত্যেকটি মলের ভেতরে সবকটি স্টোর খুলে যায়, প্রচুর পরিমাণে মানুষজন সেখানে থাকেন। প্রচন্ড আতঙ্কিত তারা, তাদেরকে ইতিমধ্যেই বাইরে বার করে আনা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় বিষয়, প্রত্যেককে যাতে নিরাপদভাবে বার করে আনা হয় সেই সমস্ত দিক দিয়ে কিন্তু নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশও সেখানে যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে। এবং সব থেকে বড় বিষয়, ওপরের তলা এবং মলের যে অংশ আগুন লেগেছে সেটি কিন্তু দুটি আলাদা বিভাগ। সেখানে যেহেতু মলের ভেতরের অংশে আগুন লেগেছে, সেক্ষেত্রে ওপরের অংশ থেকে ইতিমধ্যেই মানুষজনকে নিরাপদে বার করে আনা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আগুন কি নিয়ন্ত্রণে আনা গিয়েছে শাশ্বতী? ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন সংখ্যাও কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে গেছে বলে জানাচ্ছে দমকল কর্তৃপক্ষ। একেবারে ধন্যবাদ শাশ্বতী, নজর রাখো। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। সময় আরো একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।